প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এই ধর্মটি নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম। আজকের ভিডিও ক্লাসে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা আজকে আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। এই আয়নীকরণ শক্তি কিংবা আয়নীকরণ বিভব বলতে আসলে কি বোঝায়, এই সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এখন কয়েকটা জিনিস আমাদের এখানে ক্লিয়ার হওয়া দরকার। প্রথমে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো একটি মৌলের। গ্যাসীয় অবস্থা বলতে আমরা পদার্থের যে তিনটি ভৌত অবস্থার কথা জানি, কঠিন, তরল এবং গ্যাসীয়, তার মধ্যে তৃতীয় যে ভৌত অবস্থাটা অর্থাৎ গ্যাসীয়, সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। এই গ্যাসীয় অবস্থায় কোনো একটি মৌলের এক মোল, এই এক মোল জিনিসটা কি সেটা সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে ধারণা থাকা লাগবে। অ্যাভোগাড্রোর সংখ্যা সম্পর্কে ধারণা আমি যদি বলি, অ্যাভোগাড্রোর সূত্রে তিনি কি বলেছিলেন এবং তার পরবর্তীতে তার অ্যাভোগাড্রোর সংখ্যার যে ধারণাটা সেটা এসেছিল। তার সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের এই এক মোলে একটি নির্দিষ্ট সংখ্যক অণু কিংবা পরমাণু কিংবা আয়ন থাকতে পারে। সেই সংখ্যাটা কি? সেই সংখ্যাটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। অর্থাৎ কোনো পদার্থের এক মোল বলতে বোঝানো হবে যে যদি আমি এখানে এক মোল কার্বন পরমাণুর কথা বলি তাহলে সেখানে মোট এতটি কার্বন পরমাণু রয়েছে। কিংবা আমি যদি এক মোল অক্সিজেন অণুর কথা বলি সেটা বোঝায় যে সেখানে এই অ্যাভোগাড্রো সংখ্যক, এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তাহলে সেই এক মোল অক্সিজেন অণুতে ঠিক এতটি অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু রয়েছে। তার মানে তুমি সহজেই বুঝতে পারছো যে কোনো একটা পদার্থে যদি আমি বলি যে তার এক মোল আসলে কতটুকু, তার এক মোল পরিমাণটা হচ্ছে মূলত যেখানে এই অ্যাভোগাড্রো সংখ্যক অণু কিংবা পরমাণু কিংবা আয়ন থাকবে। তাহলে যদি আমি অক্সিজেনের কথাই বলি কিংবা কার্বনের কথা বলি, যদি আমি এখানে কার্বন নিয়ে আলোচনা করি বা নাইট্রোজেন নিয়ে আলোচনা করি, তোমাকে বলা হলো যে গ্যাসীয় অবস্থায় নাইট্রোজেন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন একটা একটা করে অপসারণ করতে হবে। তাহলে এক মোল গ্যাসীয় নাইট্রোজেন পরমাণু থেকে তুমি যখন একটি একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল কি নাইট্রোজেন আয়ন বানাবে, নাইট্রোজেনের ধনাত্মক আয়ন বানাবে। এই যে একটি একটি করে এক মোল ইলেকট্রন, তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন তুমি অপসারণ করলে। কোথা থেকে? এক মোল নাইট্রোজেন পরমাণু থেকে। করার পরে সেখানে এক মোল নাইট্রোজেনের ধনাত্মক আয়ন পরিণত হচ্ছে। এবার এই এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই শক্তিটা লাগছে আমার, এই শক্তিটাকেই বলা হচ্ছে ওই মৌলটার এখানে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি। তাহলে আশা করি তুমি গ্যাসীয় অবস্থা এবং এক মোল কনসেপ্টটা সম্পর্কে বুঝতে পেরেছো। মৌল এবং মোল এক জিনিস নয়। মৌলের সংজ্ঞা আমরা এই এসএসসি এর প্রথম চ্যাপ্টারে বা দ্বিতীয় চ্যাপ্টারে দেখে এসেছি, কিন্তু এক মোল বলতে আমরা বুঝবো মূলত এটা, যেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু কিংবা পরমাণু কিংবা আয়ন থাকে কোনো একটা পদার্থে। তাহলে আমরা এটা বুঝে গেলাম এবং এরপরে আমাদের জানা উচিত যে আয়নীকরণ শক্তি হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। এবার এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখি যেখানে অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে আয়নীকরণ শক্তিটা নির্ধারিত হয়। এখানে আমরা যে মৌলটা দেখতে পাচ্ছি সেখানে মোট কয়টি ইলেকট্রন রয়েছে? এখানে মোট 7টি ইলেকট্রন রয়েছে। প্রথম শক্তি স্তরে 2টি এবং পরবর্তী শক্তি স্তরে 5টি। 7টি ইলেকট্রন বিশিষ্ট যে মৌলটা সেটা হচ্ছে নাইট্রোজেন। এখন এই নাইট্রোজেন থেকে আমি কি করব? এই নাইট্রোজেনের এখানে একটা পরমাণু দেখানো হচ্ছে, কিন্তু আমাকে বলেছে কি এক মোল গ্যাসীয় পরমাণুর কথা। তো আমি এখানে একটা পরমাণু নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরিয়ে যখন একটা ধনাত্মক আয়ন বানাতে পারবো, তার মানে কি আমি এক মোল পরমাণু থেকে মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থেকে কি এক মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নও বানাতে পারবো। তার মানে আমরা এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা পরমাণু নিয়েই দেখব, কিন্তু ঘটনাটা বা সংজ্ঞাটা মূলত কি
এক মোল পদার্থের সাপেক্ষে তুমি সবসময় চিন্তা করবে। শুধুমাত্র আয়নীকরণ শক্তিই নয়, বরং ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও আমরা এই একই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। তাহলে চলো, একটি নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে যখন আয়নীকরণ শক্তি, আসলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটাতেই রয়েছে এক মোল নিয়ে কাজ করতে হবে। এখানে একটি পরমাণু নিয়ে আমি কাজ করছি শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এই 7টা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন আমি অপসারণ করে দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এই ইলেকট্রনটাকে আমি অপসারণ করতে যেই পরিমাণ আমার শক্তিটার প্রয়োজন, সেই শক্তিটাকে আমি বলছি কি আয়নীকরণ শক্তি। তার মানে একটি পরমাণু থেকে আমি এভাবে একটি ইলেকট্রন সরালাম, ঠিক একইভাবে আমি 1 মোল পরিমাণ পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন, মানে একটা একটা করে ইলেকট্রন সরিয়ে 1 মোল এরকম ধনাত্মক আয়নে পরিণত করব। তাহলে আমার যে শক্তিটা লাগবে সেটাই হচ্ছে কি আয়নীকরণ শক্তি। এবার আয়নীকরণ শক্তির পারমাণবিক ব্যাসার্ধের সাথে একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কি সেটা? আমরা পারমাণবিক ব্যাসার্ধ কিংবা পরমাণুর আকারের ক্ষেত্রে জানি যে কোনো একটি পর্যায়ের যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে। আবার আরেকটা জিনিসও আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে কোন একটি গ্রুপের যত উপর দিক থেকে আমরা নিচের দিকে যাই, তত পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। এটা আমরা গত ভিডিও ক্লাসে দেখে এসেছি। এখন আয়নীকরণ শক্তির সাথে এই পারমাণবিক ব্যাসার্ধ কিংবা পরমাণুর আকারের সম্পর্কটা হচ্ছে বিপরীতধর্মী। কিরকম? পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মানটা কমে। এই ব্যাখ্যাটা কিভাবে করা যায় একটু খেয়াল করে দেখো। আমরা এই পাশের চিত্র থেকে এই ব্যাখ্যাটা করতে শিখব। খেয়াল করে দেখো, এখানে পাশাপাশি দুটি পরমাণু দেখানো হচ্ছে। একটা পরমাণুর আকৃতি ছোট, মানে পারমাণবিক ব্যাসার্ধটা ছোট, আর একটা পারমাণবিক ব্যাসার্ধটা বড়। তাহলে আমরা এখানে যদি তুলনা করতে চাই, একটু খেয়াল করে দেখো, এই পরমাণুটার ক্ষেত্রে আমি ধরো তার শেষ কক্ষপথের একটা ইলেকট্রন সরাবো, কারণ আয়নীকরণ শক্তি মানেই হচ্ছে কি 1 মোল পরমাণুর গ্যাসীয় অবস্থায় সেখান থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তিটা লাগে। তো আমি একটু আগেও বলে এসেছি যে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা পরমাণু নিয়েই আলোচনা করে দেখাবো। তাহলে এখানে আমি একটু পেন নিয়ে নেই। এখানে ধরো যে আমি এই ইলেকট্রনটাকে সরাতে চাচ্ছি, সরি আসলে পেন কাজ করছে না। হ্যাঁ, এই ইলেকট্রনটাকে আমি সরাতে চাচ্ছি, আবার এই পরমাণুর ক্ষেত্রে এই ইলেকট্রনটাকে আমি সরাবো। তাহলে এই ইলেকট্রনটাকে সরাতে গেলে আমাকে এই ইলেকট্রনটার কেন্দ্রের সাথে কি একটা সম্পর্ক রয়েছে। কি সেটা? কেন্দ্র যেহেতু ধনাত্মক চার্জে এই ইলেকট্রনটাকে ধরে রাখছে, তার মানে আমি এখান থেকে সরাতে আমার কি একটা শক্তির প্রয়োজন। ঠিক একইভাবে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে নেই, ঠিক একইভাবে, আচ্ছা আমরা এখানে ছিলাম, হ্যাঁ, ঠিক একইভাবে আমি যখন এইখান থেকে, মানে অর্থাৎ বড় আকৃতির পরমাণুটা থেকে এই ইলেকট্রনটাকে সরাবো, সেখানেও কি কেন্দ্রের সাথে তার একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ কেন্দ্র থেকে নিউক্লিয়াস কি করবে, ওই ইলেকট্রনটাকে টেনে ধরবে। এখন তুমি খেয়াল করে দেখো যে এখান থেকে এখানকার যে দূরত্বটা, অর্থাৎ এতটুকু দূরত্ব, এই দূরত্বটা কম, আর এখান থেকে এই দূরত্বটা কি তুলনামূলক আগেরটার তুলনায় হচ্ছে বেশি। তার মানে এখানে পারমাণবিক ব্যাসার্ধটা কম, সেজন্য কেন্দ্রের সাথে এই সর্ববহিস্থ শক্তি স্তরের এই ইলেকট্রনটার আকর্ষণ বলটা কি হবে? পারমাণবিক ব্যাসার্ধ কম হওয়ার কারণে আকর্ষণ বলটা এখানে বেশি। তার মানে এই ইলেকট্রনটাকে বেশি বলে তার কেন্দ্র আকর্ষণ করছে। আবার পাশেরটার ক্ষেত্রে দেখো, এখানে দূরত্বটা কি কেন্দ্রের সাথে তার শেষ যে ইলেকট্রনটা বা শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা, তার দূরত্বটা কি আগেরটার তুলনায়, এটার তুলনায় এখানে বেশি। এবং এই পারমাণবিক ব্যাসার্ধটা বা দূরত্বটা কেন্দ্র থেকে বেশি হওয়ার কারণে এখানে আকর্ষণ বলটা কি কম। তার মানে এবার আমি এই সব কিছু মুছে দিই, এই ইলেকট্রনটাকে সরাতে আমার যে পরিমাণ শক্তি লাগবে, এই ইলেকট্রনটাকে সরাতে কি আমার কম শক্তি লাগবে। কেন? কারণ প্রথম ইলেকট্রনটাকে ধরে রাখছে বেশি বলে। কেন? দূরত্বটা কম, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটা কম। আর এখানে দ্বিতীয় চিত্রটাতে খেয়াল করো, এখানে আমার এই ইলেকট্রনটাকে সরাতে কম শক্তি কেন লাগছে? কারণ এখানকার কেন্দ্রের সাথে দূরত্বটা বেশি, অর্থাৎ আকর্ষণ বলটা এখানে কম। তার মানে যেখানে আকর্ষণ বলটা কম হবে সেখানকার ইলেকট্রনটাকে বের করে আনতে আমার কি শক্তি কম প্রয়োগ করতে হবে। ঠিক এই কারণেই এখানে আকার ছোট আর তোমার ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, আর এখানে
আকারটা বড় এবং সেজন্যই ইলেকট্রনটাকে বের করতে তোমার কম শক্তির প্রয়োজন হচ্ছে। এবং তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মানটা বাড়ে। এই ছোটটাতে পারমাণবিক ব্যাসার্ধ কম, এজন্য আয়নীকরণ শক্তি মানে এই ইলেকট্রনটাকে সরাতে আমার বেশি শক্তি লাগছে। আর এটার ক্ষেত্রে দেখো পারমাণবিক ব্যাসার্ধটা কি বড়, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মানটা কমে, অর্থাৎ এই ইলেকট্রনটাকে আমি কি পূর্বেরটার তুলনায় সহজেই বের করে নিতে পারি। এবার আমরা পর্যায় সারণীর সাথে এটার একটা সম্পর্ক করে ফেলি। পর্যায় সারণীর তে আমরা এর আগেই অর্থাৎ পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বোঝার সময় যে ফিগারটা ব্যবহার করেছিলাম এখানে, সেটাই আমরা মূলত ব্যবহার করব। এবং তুমি খেয়াল করে দেখো যে যত বাম থেকে ডান দিকে যাচ্ছি, বাম থেকে ডানে যাচ্ছি, তত আকারটা কি ছোট হচ্ছে। আর আকার ছোট হওয়ার কারণে বাম থেকে ডানে যাওয়া মাত্রই কি আমার আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে। তার মানে উদাহরণস্বরূপ আমি যদি এখানে বলি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই চারজনের মধ্যে কার আয়নীকরণ শক্তিটা বেশি, তাহলে তুমি খেয়াল করো সোডিয়ামের আকারটা সবচেয়ে বড়, আর যত বাম থেকে ডানে যাচ্ছে সিলিকনের আকারটা ছোট। তার মানে এই চারজনের মধ্যে এখানে সিলিকনের আয়নীকরণ শক্তিটা হবে কি বেশি, আর এখানে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মানটা কি হবে কম, কারণ এর পারমাণবিক ব্যাসার্ধটা বেশি আর এর পারমাণবিক ব্যাসার্ধটা কম। আবার তুমি যদি প্রথম গ্রুপের কথা চিন্তা করো, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরপরে রয়েছে ফ্রান্সিয়াম যেটা উল্লেখ করিনি আমরা, তাহলে এখানে লিথিয়ামের আকৃতিটা কি সবচেয়ে ছোট, আর নিচে যত যাচ্ছে আকৃতি বাড়ছে, পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারটা বাড়ছে। এর কারণে লিথিয়ামের ক্ষেত্রে তার আয়নীকরণ শক্তিটা বেশি হবে নাকি কম হবে, অর্থাৎ যত তুমি নিচে যাবে তত আয়নীকরণ শক্তির মানটা কমে যাবে। তার মানে এখানে লিথিয়ামের আয়নীকরণ শক্তিটা এই কয়টার মধ্যে, এই লিথিয়াম থেকে সিজিয়ামের মধ্যে, এই কয়টার মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তিটা কি বেশি, সোডিয়ামের আরেকটু কম, পটাশিয়ামের আরো কম, রুবিডিয়ামের আরো কম, অর্থাৎ নিচে যত যাচ্ছি আমি আয়নীকরণ শক্তির মানটা বাড়ছে, আয়নীকরণ শক্তির মানটা কমছে। আবার তুমি এখানে চিন্তা করো, এখানে এই কয়েকটার কথা যদি আমরা চিন্তা করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এখানকার মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার সবচেয়ে কম, ফ্লোরিনের। তার মানে নিচে যত যাচ্ছি পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, আর পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পেলে কি হবে, আয়নীকরণ শক্তির মানটা কমবে। তার মানে এখানে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি, যত নিচে যাচ্ছে আয়নীকরণ শক্তির মানটা তত কমে যাচ্ছে। তাহলে আশা করি তুমি উদাহরণগুলো বুঝতে পেরেছো, এবং তুমি খেয়াল করে দেখো যে আমি কিন্তু এই উদাহরণগুলো মূলত আলোচনা করেছি তোমাদের বইয়ের সাপেক্ষে। কিরকম, তোমাদের বইয়ে এই সোডিয়াম থেকে সিলিকন পর্যন্ত, কিংবা এই লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত, অথবা ফ্লোরিন থেকে অ্যাস্টেটিন পর্যন্ত, এগুলো উদাহরণে ব্যাখ্যা করা হয়েছে এবং আমি সেগুলোই ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে তুমি এখন বিবেচনা করে দেখো যে সোডিয়াম থেকে যত সিলিকনের দিকে যাচ্ছ তত কি আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, আবার লিথিয়াম থেকে যত কি তুমি সিজিয়ামের দিকে আসছো আয়নীকরণ শক্তিটা হ্রাস পাচ্ছে, কিংবা ফ্লোরিন থেকে যত নিচের দিকে নামছো অ্যাস্টেটিনের দিকে তত আয়নীকরণ শক্তিটা হ্রাস পাচ্ছে। তাহলে তুমি খুব সহজেই মনে রাখবে যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে আয়নীকরণ শক্তির সম্পর্কটা ঠিক উল্টো। এরপরে আমরা পরের স্লাইডটাতে চলে যাই। পরের স্লাইডে আমরা আলোচনা করছি ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি টপিকটা আয়নীকরণ শক্তির সাথে তুমি যদি সম্পর্ক করে পড়তে চাও, তুমি খেয়াল করবে এটা ঠিক আয়নীকরণ শক্তির উল্টো। কিরকম, এখানকার সংজ্ঞাটা একটু খেয়াল করো তুমি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। খেয়াল করে দেখো, আয়নীকরণ শক্তিতে ছিল যে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে আমি বের করে নিয়ে কি সেটাকে ধনাত্মক আয়নে পরিণত করব। এখানে কিন্তু উল্টোটা, এখানে 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে আমি 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তিটা নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হচ্ছে। তাহলে এখানকার ঘটনাটা কি পরস্পর উল্টা হবে, এবং এখানকারও আগে যেমন তুমি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে 1 মোল পরমাণু থেকে একটি একটি করে, অর্থাৎ একটি একটি পরমাণু থেকে একটি একটি করে ইলেকট্রন সরিয়ে কি 1 মোল ধনাত্মক আয়ন বানিয়েছিল, এখানেও ঘটনাটা ঠিক এরকম যে 1 মোল গ্যাসীয় পরমাণুতে একটি একটি করে মোট 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে
1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। এবং ইলেকট্রন আসক্তি বলার অপেক্ষা রাখছে না যে এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা একটা মৌল দেখতে পাচ্ছি। এই মৌলটাতে এটাও এখানে দেখানো হচ্ছে কাকে? এখানে দেখানো হচ্ছে অক্সিজেনকে। কিভাবে আমরা বুঝলাম? অক্সিজেনের পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 8। তার মানে 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে অক্সিজেন। এবং এখানে যদি আমি একটি ইলেকট্রন প্রবেশ করাতে চাই, সেই ইলেকট্রন প্রবেশ করাতে কিছু শক্তি নির্গত হবে। ওই শক্তিটাই হচ্ছে আমার এখানে ইলেকট্রন আসক্তি। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমি ইলেকট্রনটা প্রবেশ করালাম, এই ইলেকট্রন প্রবেশ করাতে আমার যে পরিমাণ শক্তিটা নির্গত হলো সেটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। তাহলে এটা কি আমি একটি অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে করব না, এরকম একটি একটি করে 1 মোল পরিমাণ অক্সিজেন পরমাণুতে একটা একটা করে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাবো। এবং তখনই কি 1 মোল ঋণাত্মক আয়নে অক্সিজেন আয়নটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। এবং তখন যে শক্তিটা 1 মোল পদার্থের ক্ষেত্রে যে শক্তিটা, সেটাই হবে ওই মৌলের বা অক্সিজেনের ইলেকট্রন আসক্তি। তাহলে খুব সহজেই তুমি বুঝতে পারলে যে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি পরস্পর বিপরীত। আয়নীকরণ শক্তিতে তুমি 1 মোল ইলেকট্রন কি সেখান থেকে বের করে নিচ্ছ, তখন যে শক্তিটা প্রয়োজন পড়ছে সেটা আয়নীকরণ শক্তি। আর এখানে ইলেকট্রন আসক্তিতে তুমি 1 মোল ইলেকট্রন প্রবেশ করাচ্ছ, সেটা হচ্ছে তোমার যে শক্তিটা নির্গত হচ্ছে সেটা হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তিরও পারমাণবিক ব্যাসার্ধ কিংবা পরমাণুর আকারের সাথে একটা সম্পর্ক রয়েছে। এবং সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, আমরা জানি যে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব পরমাণুর আকার তত কমতে থাকবে, আর একই গ্রুপে যত উপর থেকে নিচে নামবো পরমাণুর আকারটা বাড়তে থাকবে। আর ইলেকট্রন আসক্তির সাথে পরমাণুর আকারের সম্পর্কটা কি? আয়নীকরণ শক্তির মতনই, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়বে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমবে। কেন এটা ঘটে আসলে? কারণটা কি? এই কারণটা ব্যাখ্যায় ঠিক আগের মতন আমি দুটো ফিগার নেব, এবং তুমি খেয়াল করে দেখবে যে এখানে ধরো আমি প্রথমে যে ছোট মৌলটি রয়েছে, এখানে আমি একটা ইলেকট্রন প্রবেশ করাবো, বেগুনি কালারের একটা ইলেকট্রন আমি এখানে প্রবেশ করাচ্ছি। এখানে ইলেকট্রন যখন আমি প্রবেশ করাতে যাব, এই শেষ কক্ষপথে তো এমনিতেই কয়েকটা ইলেকট্রন রয়েছে, আরো যখন একটা ইলেকট্রন প্রবেশ করাতে যাব তখন কি ঘটনা ঘটবে? আমার কেন্দ্রের ধনাত্মক চার্জ এই ইলেকট্রনটাকে কি একটা আকর্ষণ বলে টেনে ধরবে, তাই তো? আবার ধরো আমি এখানেও একটা ইলেকট্রন প্রবেশ করাতে চাচ্ছি বড় মৌলটিতে বা বড় পরমাণুটিতে, এখানেও একই ঘটনা যে কেন্দ্রের নিউক্লিয়াসটা আমাকে একটা আকর্ষণ বলে টেনে ধরবে, তাই তো? তাহলে যেখানে আকারটা ছোট সেখানে কেন্দ্র থেকে আমার নতুন সংযোজিত যে ইলেকট্রনটা তার দূরত্বটা কি? কম। তার মানে দূরত্ব যত কম তার মানে আকর্ষণটা তত বেশি। আবার তুমি খেয়াল করে দেখো যে এখানে আমি ইলেকট্রনটা প্রবেশ করাচ্ছি, যেই নতুন ইলেকট্রনটা, এখানে আমার দূরত্বটা কি? বেশি। তার মানে আমি যখন কম ব্যাসার্ধের পরমাণুটা নিয়ে আলোচনা করছি, আমি এখানে যখন ইলেকট্রন প্রবেশ করাচ্ছি তখন ইলেকট্রন প্রবেশ করালে ইলেকট্রন আসক্তির মানটা যাচ্ছে বেড়ে, অর্থাৎ বেশি মান পাচ্ছি আমরা এখানে। আর এখানে ঘটনাটা কি? এখানে যেহেতু দূরত্ব বেশি হওয়ার কারণে নিউক্লিয়াস কি কম বলে ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, তাই তো? এবং সেজন্যই এখানে ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে কম। তাহলে আগের বার আয়নীকরণ শক্তি বোঝার সময় আমরা খেয়াল করেছিলাম যে ইলেকট্রনকে আমি বের করে নিচ্ছি শক্তি স্তর থেকে, তখন কি নিউক্লিয়াস টেনে ধরছে আকর্ষণ শক্তি। আর এখানেও কি ঘটনাটা? আমি নতুন করে বাইরে থেকে একটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছি, সেখানে সেই ইলেকট্রনটাকে কি নিউক্লিয়াস কেন্দ্র থেকে টেনে ধরছে। আর আগের বার আমাদের শক্তির প্রয়োজন ছিল, কারণ আমরা নিউক্লিয়াসের আকর্ষণ ছিন্ন করে ইলেকট্রনটাকে বের করছিলাম। এবার আমার কি? এবার শক্তি নির্গত হবে, কারণ কি আমি এখানে ইলেকট্রনটাকে প্রবেশ করাচ্ছি। আশা করি তোমরা তাহলে ইলেকট্রন আসক্তি টপিকটাও বুঝতে পারলে। এবং তুমি খেয়াল করে দেখো যে আমরা এখানে ঠিক আগের মতন পর্যায় সারণীর সাথে তুলনা করে দেখব বিষয়টাকে। পর্যায় সারণীর সাথে যদি তুলনা করি, এখানে খেয়াল করে দেখো এই জিনিসটা আমরা এখন দেখতে পাবো যে যত বাম থেকে ডানে যাচ্ছে আমার এখানে আকারটা কি হচ্ছে? আকারটা হ্রাস পাচ্ছে, পারমাণবিক আকারটা হ্রাস পাচ্ছে। এবং পারমাণবিক আকারটা হ্রাস পাওয়ার কারণে কি আমার এখানে ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? দূরত্ব কমে যাচ্ছে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের বা নতুন সংযোজিত যে ইলেকট্রনটার দূরত্ব কম, মানে কি আকর্ষণটা বেশি, তাই তো? তার মানে তুমি সেখানে যখন একটা নতুন ইলেকট্রন দিচ্ছ, কি সে খুব সহজেই সেটাকে টেনে ধরছে।
আর আকর্ষণ বলের মানটা বেশি সেখানে। আবার এখানে তুমি খেয়াল করো, যত তুমি উপর থেকে নিচের দিকে নামছো তত ঘটনাটা কি ঘটবে, যেমন আমরা এখানে এই যে বেরিলিয়াম থেকে শুরু করে বেরিয়াম পর্যন্ত চিন্তা করতে পারি, যত আমি নিচের দিকে নামছি তত কি আমার পারমাণবিক যে আকারটা বা পরমাণুর যে আকারটা সেটা কি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পেলেই কি আমি নতুন সংযোজিত যে ইলেকট্রনটা সেটাকে নিউক্লিয়াস খুব একটা বেশি জোরে টানবে না, আকর্ষণ করবে না। তার মানে আমার ইলেকট্রন আসক্তির মানটা হচ্ছে কম। তাহলে আমি খুব সহজে তোমাদেরকে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এই দুটি টপিক বোঝাতে চেষ্টা করেছি। তোমাদের উদ্দেশ্যে একটা কোশ্চেন থাকলো, কোশ্চেনটা একটু দেখে নেই আমরা। কোশ্চেনটা তোমরা তোমাদের বইয়েও পাবে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন এদের মধ্যে কার ইলেকট্রন আসক্তির মানটা সবচেয়ে বেশি এবং কার ইলেকট্রন আসক্তির মানটা সবচেয়ে কম। তাহলে খেয়াল করে দেখো যে একটু আগে আমি যেটা বলছিলাম যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর মধ্যে যত বাম থেকে ডানে যাই সোডিয়ামের আকার সবচেয়ে বড়, সিলিকনের আকার কি সবচেয়ে ছোট। তার মানে সিলিকনের আকার সবচেয়ে ছোট হয়, এর ইলেকট্রন আসক্তিটা কি হবে বেশি হবে, তাই তো। আবার তুমি খেয়াল করে দেখো যে সোডিয়ামের আকারটা এখানে সবচেয়ে বড়, এজন্য তার ইলেকট্রন আসক্তিটা কি হবে কম হবে। তাহলে এভাবেই তুমি খুব সহজেই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করতে পারো। আর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ আরেকটি পর্যাবৃত্ত ধর্ম বাকি রয়েছে এবং বিভিন্ন গ্রুপে উপস্থিত যে মৌলগুলো রয়েছে তাদের বিশেষ কিছু নাম রয়েছে, যেমন ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, মুদ্রা ধাতু, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।